৭১-এর পর যারা রাজনীতি করতে পারছিল না আচ্ছা। তাদেরকে রাজনীতি ফিরিয়ে আনার মাধ্যমে উনি একটা রাজনৈতিক দল তৈরি করতে পারেন। হুম, তবে তাদের যদিও গণভিত্তি ছিল, কিন্তু Okay. সাংগঠনিক ক্ষমতা বা ঢাকাকে গণভিত্তিতে হচ্ছে বিভিন্ন আইল্যান্ডের মতন, যে একটা এলাকাতে তার জনপ্রিয়তা আছে, অমুক একটা এলাকাতে তার জনপ্রিয়তা আছে, আর একটা এলাকাতে একজনের জনপ্রিয়তা আছে। এই যে জনপ্রিয়তা সম্পন্ন বিভিন্ন ব্যক্তিবর্গকে একটা সুতায় গাঁথা, তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, প্ল্যাটফর্মের একটা সংগঠক দরকার। এই ধরনের সংগঠক মুসলিম লীগে ওই অর্থে ছিল না। হুম, তো উনি সেটা আনার জন্য উনি তখন ন্যাপ ভাসানীর দ্বারস্থ হলেন। Okay. তো ন্যাপ ভাসানীর সংগঠকরা এই কেন্দ্রীয় নেতৃত্ব সরবরাহ করে হুম, জিয়াউর রহমানকে, আর মুসলিম লীগ জিয়াউর রহমানকে সরবরাহ করে হুম, তৃণমূল সমর্থন। হুম, হুম, তাহলে ন্যাপ ভাসানী এবং মুসলিম লীগ দুটো একীভূত হয় হুম, জিয়াউর রহমানের অধীনে, এবং তারপর যে দলটা গঠিত হয় সেটা হচ্ছে বিএনপি। Okay. এবং ন্যাপ ভাসানীর যে নির্বাচনী প্রতীক ধানের শীষ, হুম। সেটা চলে আসলো বিএনপিতে। Oh, জিয়াউর রহমান যেই পথটাতে গিয়েছেন, সেই পথটা ছাড়া জিয়াউর রহমানের সামনে খুব বেশি বিকল্প ছিল এমনটা বলে মনে হয় না। কারণ উনি চাইলেও ওই মুক্তিযুদ্ধের চেতনায় রাজনীতি করতে পারতেন না। কারণ মুক্তিযুদ্ধের চেতনায় যারা রাজনীতি করত তারা তো তার সাথে আসেনি। অনেক মুক্তিযোদ্ধা এসেছে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় যারা রাজনীতি করে তারা আসেনি। এবং খেয়াল করে দেখবেন, যখন আমরা বলি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, হুম, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা অর্থ হচ্ছে আপনার সেনাবাহিনীর যে সকল সদস্য মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছেন, তাদের যে অংশটা, তার একটা বড় অংশ বিএনপিতে এসেছে জিয়াউর রহমানের হাত ধরে।